নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো নেটফ্লিক্সের মোস্ট অ্যান্টিসিপেটেড কাজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার, যেখানটা মুখ্য চরিত্রে কাজ করতে দেখতে পেয়েছিলাম জিৎ এবং বুম্বাদাকে, এবং নীরাজ পান্ডে হচ্ছে এই শোয়ের ক্রিয়েটার। তা কেমন কি লেগেছে এই সিরিজটি, তা আজকে মূলত আপনাদের সাথে সেটা নিয়ে আলোচনা করব। তা প্রথমে একটা কথা আপনাদের সাথে আলোচনা করতে চাই, যে যারা জিৎ ফ্যান হোক, দেব ফ্যান হোক বা শাকিব খান ফ্যান হোক, তারা কিন্তু দেখেছি আমার চ্যানেলটায় মানে দেখবেন, ভিডিও সবকিছু করবেন, বাট সাবস্ক্রাইব করবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন না, সাপোর্ট দেখাবেন না। এই জিনিসটা কিন্তু সত্যি বলতে খুব খারাপ লাগে, কারণ আমি কিন্তু সে দেব হোক, জিৎ হোক বা শাকিব খান, আমি কিন্তু কারোর ফ্যান ক্যাটারিং কিন্তু করি না। আমি যেটা ঠিক যেটা ভুল আমি কিন্তু আপনাদের সাথে তুলে আনার চেষ্টা করি, এবং তার থেকেও বড় কথা অনেস্টির সাথে কিন্তু সব জিনিস করি। আমি কিন্তু কোনোদিনও আজও পর্যন্ত ফ্যান ক্যাটারিং এবং ফেক আপডেট মানে ইনসাইডার আপডেট বলে ফেক আপডেট কিন্তু আমি কখনো ছড়াইনি। যেটা কিছু ইউটিউবার আছে যে ইনসাইডার আপডেটের নামে ফেক আপডেট ছড়িয়ে বেড়ায়, এবং তারা নেটফ্লিক্সের কোনো কাজ দেখে না, সেটারই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। মানে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার সিরিজটি তো গতকাল রিলিজ করেছে, তার আগের দিন একটা ভিডিও এসে একটা চ্যানেলের পক্ষ থেকে, আপনারা অনেকেই চেনেন ওই চ্যানেলটির নাম, রিসেন্টলি ওই বড় ইউটিউবারের সাথেও তার ওই চ্যানেলে ঝামেলা বেঁধেছিল। একদম বড় ইউটিউবারের কথা বলছি, কিন্তু মানে তিন মাথার মধ্যে এক মাথা কিন্তু। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে সে একটা ফেক আপডেট কি ছড়াচ্ছে, বলে যে নাকি নেটফ্লিক্সে নাকি একটা কাজ আসতে চলেছে, সেটা মানে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার, সেই সিরিজটি নাকি রাত্রির 12টার সময় মানে ড্রপ করে দেওয়া হবে নেটফ্লিক্সে। এবং তারা যে নেটফ্লিক্সের কোনো কাজ ফলো করে না, সেটা সব থেকে বড় উদাহরণ হচ্ছে এই জিনিসটি। এবং আমি যে শিওর এরা নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন নিয়েও দেখে না, এরা জাস্ট সিরিজটি বা সিনেমা যেটা বেরায় সেটা বাইপাস করে দেখে, দেখে রিভিউ করে দেয়। সেটাতে আমি কোনো খারাপ দেখছি না, বাইপাস নেটফ্লিক্স সাবস্ক্রাইব করে না বা কিছু না, সেটাতে আমার কোনো দোষ, আমি কোনো দোষ দেখছি না। কিন্তু আমার যেটা কথা, যে ফেক আপডেট কেন ছড়াবে রাত্রির 12টার সময়? কোনো দিনও মানে নেটফ্লিক্সের অরিজিনাল যে কাজগুলো, যেগুলো নেটফ্লিক্সের জন্যই তৈরি হয়, এক্সক্লুসিভভাবেই কিন্তু নেটফ্লিক্সে রিলিজ করে, যেগুলো থিয়েট্রিক্যাল রিলিজ হয়ে তারপর নেটফ্লিক্সে রিলিজ হয়, আমি সেটার কথা বলছি না, যেগুলো এক্সক্লুসিভভাবে রিলিজ হয়, সেই জিনিসগুলো কিন্তু নেটফ্লিক্স মোস্টলি তারা কি করে, দিনের বেলা দুপুর 12টার থেকে 1:30টার মধ্যে ড্রপ করে দেয় তাদের ওটিটি প্ল্যাটফর্মে। এবার তারা কিন্তু কোনোভাবেই কোনো দিনও আজও পর্যন্ত তারা রাত্রির 12টা 1টার সময় কিন্তু মানে রাতের বেলার কথা বলছি, রাত্রিবেলা 12টা 1টার সময় কিন্তু কোনো মানে আপলোড করে না কোনো কন্টেন্ট। তো এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে। এবং তার থেকেও বড় কথা, এরা যে কোনো মানে স্টার হোক, সুপারস্টার হোক বা ডিরেক্টর হোক, যাই হোক না কেন, হোয়াট এভার, তারা কিন্তু কোনো কিছুর এরা দেখে না যে মানে এটার ইন্টারভিউ, মানে এই সিনেমাটা আসছে বা এই সিরিজটা আসছে সেইটা রিলেটেড যে ইন্টারভিউগুলো হয়, সেগুলো কিন্তু তারা কখনো ফলো করে না। ফলো করলে এই ফেক আপডেটটা ছড়াতে পারতো না যে 8টা এপিসোড আসতে চলেছে। কারণ আমি খাকি যাবতীয় আমি এই মানে প্রমোশনাল কন্টেন্ট যা যা ড্রপ করেছে, ইন্টারভিউজ যেগুলো ছিল, সেগুলো কিন্তু আমি মোস্টলি আমি কিন্তু ফলো করেছি। এবং সেখানটাতেই আমার এখন মনে পড়ছে না মেকার্সরা না অ্যাক্টার্সরা বলেছিল যে এটার কিন্তু 7খানা এপিসোড আসতে চলেছে, এবং সত্যি কিন্তু 7খানাই এপিসোডে এসেছে, কিন্তু 8টা এপিসোড কিন্তু আসেনি। এবং সেটাও কিন্তু ইনসাইডার আপডেটের নাম করে ফেক আপডেট ছড়িয়ে দেওয়া হচ্ছে, জানে যে দেবজিৎ, শাকিব খান এদেরকে নিয়ে ভিডিও করলে একটা রিচ আসে মোটামুটি, ফেক আপডেট মানে একটা তো রিচ বাড়াতেই হবে, রিচ বাড়ানোর জন্য কি করো, ফেক আপডেট ছড়িয়ে দাও ইনসাইডার আপডেটের নাম করে। তাই এই জিনিসগুলো খুব খারাপ হচ্ছে, তাই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করতে চাইলাম। তো এবার যদি সিরিজের রিভিউতে মুভ করি, তাই এই সিরিজে মূলত গল্প দেখতে পাচ্ছি বাঘা নামে একজন কুখ্যাত গুন্ডা, কলকাতার ত্রাস বলা যেতে পারে, যাকে পলিটিক্যাল সাপোর্ট দেওয়া হচ্ছে। এবং সে একটা টাইমে খুব বাড়াবাড়ি করে ফেলছে বলে পলিটিক্যালি সাপোর্ট তার উপর থেকে কেড়ে দেওয়া হচ্ছে। এবং কিছু মানে পরমব্রতর ক্যারেক্টারটাকে ইনভেস্টিগেশনে করার জন্য নিয়ে আসা হচ্ছে, যে একে যাতে যেই করে ট্র্যাক ডাউন করা হচ্ছে। এবার পরমব্রতর ক্যারেক্টারের সাথে এমন কিছু হয়ে যাচ্ছে পরবর্তীকালে, অর্জুন মৈত্র যে ক্যারেক্টারটা জিৎ প্লে করেছে এখানটায়, জিৎ আসছে সেই ইনচার্জ হয়ে, এবং এই কেসটা হ্যান্ডেল করবে, এবং যাবতীয় ব্যাপার কিন্তু এই সিরিজের মধ্যে তখন আমরা দেখতে পাবো।
তো এই সিরিজে কিন্তু টোটালে আছে 7টা এপিসোড, প্রায় প্রায় আপনাকে কিন্তু ওই 50 থেকে 1 ঘন্টার মধ্যে মানে 40-45 1 ঘন্টা এরকম টাইপের কিন্তু প্রত্যেকটা এপিসোড, প্রায় প্রায় 6.5 ঘন্টার মধ্যে যদি আপনি টাইম দিতে পারেন তাহলে এই সিরিজটি একভাবে বিঞ্জ ওয়াচ করে নিতে পারেন, বা আপনারা যেরকম ভাবে চাইলে একটা দেখলেন বা দুটো দেখলেন, আলাদা আলাদা করে টাইম বার করে দেখলেন, সেটা আপনাদের মতামত। বাট এটা কিন্তু টোটালে 6.5 ঘন্টা মতন লাগবে আপনাদের শেষ করতে। এখানটায় যদি পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, এখানটায় যে তাবড় তাবড় অভিনেতাদের নেওয়া হয়েছে না বাংলার থেকে, যেখানটা আমরা দেখতে পাচ্ছি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শাশ্বত বাবু, পরমব্রত, তারপর হচ্ছে অন্যদিকে শুভাশিস বাবু, মানে বাংলার ভালো ভালো কিন্তু তাবড় তাবড় অভিনেতাদের কিন্তু নেটফ্লিক্সের এই কাজে দেখতে পেয়েছে, এবং এই কাজটা সত্যি খুব সুন্দর হয়েছে এবং তাদের পারফরমেন্স খুব সুন্দর হয়েছে। মানে প্রত্যেকের পারফরমেন্স, কাকে ছেড়ে কাকে আপনি বলবেন। একটা শাশ্বত বাবুর ক্যারেক্টারটা যখন দেখানো হয়, তার ক্যারেক্টারটা যেমন দুর্দান্ত লেগেছে। কিছু ফ্লজ আছে যেহেতু আছে ওর মধ্যে, কিন্তু তবুও সে কিন্তু পারফরমেন্স কিন্তু দুর্দান্ত দিয়েছে, সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। দুটো জায়গা আমি মেনশন করতে চাই এখানটায়। একটা জায়গায় যখন ও মানে সিগারেট খাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, এবং সিগারেটে যখন ওই টানটা নেবে না, সে মানে রিল্যাক্স ওয়েতে টান নিতে পারছে না, সে তার মধ্যে একটা রাগ এবং টেনশন, ওইভাবেই কিন্তু সেই সিগারেটের টানটা দিচ্ছে। মানে একেই বলে জাদরেল অভিনেতা। মানে ওর মধ্যেই বোঝা যাচ্ছে যে তার মধ্যে একটা টেনশন, একটা রাগ কিন্তু কাজ করছে, এমন ভাবেই সিগারেটের টানটা মারছে। টান মারার সঙ্গে 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 একটা কাচের টেবিল ছিল, কাচের টেবিলের উপর বাড়ি মারবে, এবং যখনই তার বৌমা আসবে বলবে যে বাবা কি হয়েছে, মানে তখনই আবার সুইচ করে যাবে, মানে রাগটাকে আবার রিল্যাক্স মুডে কিন্তু কনভার্ট করে নিয়ে যাবে। তখনই বলবে যে কই কিছু না তো, এটা জাস্ট এরকম প্রবলেম ছিল তাই হয়তো হয়ে গেছে, বুঝতে পারছি না কি হয়েছে। আবার পরেক্ষণে কিন্তু সুইচ হয়ে যাচ্ছে, সে আবার রাগ দেখাচ্ছে। মানে এই যে সুইচ করছে সেটা কিন্তু দুর্দান্ত লাগছে। আর একটা জায়গায় সুভাষিস বাবুর সাথে তার একটা সিন আছে, বলবে যে একটুখানি আমরা আলাদা করে কি কথা বলতে পারি না, ওই জায়গায় সুভাষিস বাবু এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় দুর্দান্ত অভিনয় দিয়েছে। মানে যা হয় না, ওইটা আমার দুর্দান্ত লেগেছে ওই সিনটা দেখতে। এবং কিছু জায়গায় কিন্তু কমেডি দারুণভাবে ওয়ার্ক করে, সেগুলো কিন্তু ভালো লেগেছে। জিৎ, মানে জিতরা আমার দুর্দান্ত লেগেছে এখানটা, এই কাজের মধ্যে জিতরা আমার ব্যাপক লেগেছে। মানে সে কিন্তু মানে জিতের যেরকম মোস্টলি কাজে দেখতে পাই যে জিত সর্বেসর্বা, এবং তার মানে মাস্কুলিন পাওয়ারটাই বেশি দেখানো হয় মানে বুদ্ধির পাওয়ারের থেকে, সেটা কিন্তু এখানটায় কিন্তু করা হয়নি। এবং নীরাজ পান্ডের ওয়ার্ল্ডে যারা যারা এই প্রোটাগনিস্ট হয়, তারা কিন্তু মাসেল পাওয়ারের থেকে বুদ্ধির পাওয়ারটা বেশি ইউজ করে, সেটা কিন্তু এখানটায় দেখা গেছে। সেগুলো জিনিসগুলো কিন্তু খুব সুন্দর লেগেছে। আর এখানটায় কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজও কিন্তু বেশ ভালো লেগেছে। পরমব্রতর ক্যারেক্টারটা আমি বলবো যে খুব যে সুন্দর বা এক্সট্রাঅর্ডিনারি করে লেখা হয়েছে তা নয়, বাট যেইটুকুনি জায়গায় তাকে দেখতে পেয়েছি তার কিন্তু অভিনয় কিন্তু ভালো লেগেছে বেশ। এবং সাপোর্টিং কাস্টে যারা যারা অভিনয় করেছে বেশ ভালো অভিনয় করেছে। এবং এখানটা আরো দুইজনের কথা মেনশন করতে চাই, সেটা হচ্ছে স্পেশাল মেনশন। এখানটা একদিকে হচ্ছে আদিল জাফর খান, আর অন্যদিকে হচ্ছে মানে আদিল জাফর খানকে যদি শিকারা সিনেমাটা দেখে থাকেন, বিধু বিনোদ চোপড়ার সিনেমা, বিধু বিনোদ চোপড়ার ওই সিনেমাতে কিন্তু নায়কের ভূমিকায় কিন্তু অভিনয় করেছিল আদিল জাফর খান, তা সে এখানটায় আছে। এবং অন্যদিকে ঋত্বিক ভৌমিক, উফ, দুইজনে যা পারফরমেন্স দিয়েছে এবং এদের দুইজনের যা যুগলবন্দিটা ব্যাপক লাগে, মানে জাস্ট ফাটিয়ে দিয়ে বেরিয়ে গেছে। মানে আমি বান্দিশ ব্যান্ডিটসের মতনও তার কাজ দেখেছি, এবং মোস্টলি সে একটু রমকম স্পেসে বা ইন্টেন্স রোম্যান্টিক সিনেমা এই টাইপের স্পেসে কিন্তু সে মোস্টলি অপারেট করে, বাট এখানে কিন্তু তার ভিন্ন একটা চরিত্র দেখতে পাচ্ছি। তার ক্যারেক্টারটা, তার ওই নেচারটা দুর্দান্তভাবে উঠে এসছে। এবং এখানটায় ওরও কিন্তু পারফরমেন্স, আদিল জাফর খান মানে সে হচ্ছে হট হেডেড, বাট এত সুন্দর পারফরমেন্স দিয়েছে না ব্যাপক, মানে থ্রু আউট সিরিজ এই দুটো ক্যারেক্টার কিন্তু মাতিয়ে রাখতে পারে, সেগুলো কিন্তু খুব ভালো লেগেছে। এবং এখানটা কিছু রিফ্লেকশন শট নেওয়া হয়েছে। একটা জায়গায় আদিল জাফর খান এবং এই ঋত্বিক ভৌমিক এরা দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছে, সেই জায়গায় রিফ্লেকশন শটটা এতটা সুন্দর, মানে দুটো ক্যারেক্টার যে দুই মেরুর মানুষ, সেটা কিন্তু ওখান থেকেই মানে কন্ট্রাস্টটা আলাদা হয়ে যাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর করে ক্যাপচার করা হয়েছে। নীরাজ পান্ডে এখানটায় মানে
ডিরেক্ট করেনি, বাট সে কিন্তু শো রানার হিসাবে আছে। বাট আমি যদি ভালো লাগতো যদি সে ডিরেক্ট করতে আরও বেশি ভালো হতো জিনিসগুলো। এবং এখানটা কিন্তু যে প্যাটার্নটা ফলো করা হয়েছে, নীরাজ পান্ডের যদি খাকি দা বিহার চ্যাপ্টার কাজটা যদি দেখে থাকেন, ওখানটা দেখবেন যে দুটো ক্যারেক্টারের দুটো পাথ কিন্তু আলাদা ছিল। একদিকে হচ্ছে অমিত লোধা আর অন্যদিকে হচ্ছে অবিনাশ তিওয়ারি। এদের দুইজনের ক্যারেক্টারটার পাথ কিন্তু আলাদা ছিল এবং এদের দুইজনের কিন্তু জার্নিটা দেখানো হচ্ছিল 3টে এপিসোড জুড়ে। তারপরে একে অপরের যখন পাথটাকে ক্রস করছে এবং তারপরে থেকেই কিন্তু এই টার্সেলটা শুরু হচ্ছে, যে অমিত লোধা ভার্সেস অবিনাশ তিওয়ারি। এবং এখানটায় তার থেকেও বড় কথা হচ্ছে অবিনাশ তিওয়ারির জার্নিটা যেভাবে দেখানো হয়েছিল, যে সে একটা জায়গা, ছোট জায়গা থেকে উঠে এসছে, সে কি করে কিং পিন হয়ে যাচ্ছে, সেই জিনিসটা যেটা দেখানো হয়েছিল ওই সিরিজের মধ্যে, সেটা কিন্তু খুব সুন্দর করে ধরা হয়েছিল। সেই জিনিসটাকেই কিন্তু এখানটায় রিপিট করা হয়েছে, যে নীরাজ পান্ডের কাজ দেখছে এবং সেই জিনিসটাকেই, সেই প্যাটার্নটাকেই নেওয়া হয়েছে, যে এখানটায় যারা আছে যে ক্যারেক্টারগুলো, আমি এখন বলছি না, বললে স্পয়লার হয়ে যাবে, বাট ওটা যদি বলতাম আরও ভালো করে এক্সপ্লেন করতে পারতাম। বাট যাই হোক, এবার ওখানটা ওই ক্যারেক্টারগুলোর যে রাইজটা সেটাই কিন্তু টেমপ্লেটে দেখাচ্ছে, তারপর গিয়ে একে অপরের পাথ ক্রস করছে, তার মধ্যে দুইজনের টাসেলটা বাজছে, সেটা জিতের সাথে এখানটা হয়েছিল, ওই যে যার কথা আমি বলছি। সেই জিনিসগুলো কিন্তু খুব সুন্দর করে এখানটা উঠে এসছে, সেই প্যাটার্নটাকেই কিন্তু ফলো করা হয়েছে, সেগুলো কিন্তু ভালো লাগছে। এবং এখানটায় কিছু কিছু ডায়লগস যা আছে না, কি ক্যাশ কিছু ডায়লগস আছে, হ্যাঁ আমি বলছি না সব ডায়লগ ভালো, বাট কিছু কিছু ডায়লগ কিন্তু সত্যি খুব জেনুইন। এবং এখানটা ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু বেশ ভালো হয়েছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। এবার যদি নেগেটিভ দিকে মুভ করি, নেগেটিভ বলতে আমার যেটা মনে হয়েছে, এখানটায় শাশ্বত বাবুর যে ক্যারেক্টারটা আছে তার একটা ব্যাক স্টোরি দেখানো হয়েছে 1955 সালে ওরকম টাইম নাগাদ। যেই ব্যাক স্টোরিটা দেখানো হয়েছিল ওখানটা কিন্তু কারোর পারফরমেন্স কিন্তু ভালো ছিল না, প্রথম কথা। এবং ওখানটায় ওই ফ্ল্যাশব্যাকের সিনে যেইভাবে প্রোডাকশন কোয়ালিটিটা দেখানো হয়েছে না, সেটা প্রচণ্ড একটু চিপ বলে মনে হচ্ছে। মানে মনে হচ্ছে হইচইয়েরই কোনো কাজ দেখছি, মানে হইচইয়ের একটা স্টক ফুটেজ তুলে নিয়ে এসে এখানটায় লাগিয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু মনে হয়েছে। কিন্তু আমি বলে দিই, যেটা আমি বলিনি, ওভারঅলে কিন্তু লুক অ্যান্ড ফিল কিন্তু খুবই সুন্দর, এবং নীরাজ পান্ডের ওয়ার্ল্ডে যেভাবে লুক অ্যান্ড ফিল থাকে সেইগুলোই কিন্তু আমরা এখানটা দেখতে পাচ্ছি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই যে আরও একটু নেগেটিভ দিকে আসার কথা, মানে আসার আগে আরেকটা কথা বলতে চাই, যে এখানটায় যে গ্যাংয়ের মধ্যে যে ঝামেলাটা, ইন্টারনাল ঝামেলাটা বাঁধিয়ে দেওয়া, এবং মাসেল পাওয়ারের থেকে বুদ্ধির পাওয়ারটা যেভাবে জিত এখানটা লাগে না, সেগুলো কিন্তু খুব ভালো লাগে। এবং লাস্টে একটা সংলাপ আছে, সেটা আমার দুর্দান্ত লাগে, যে লেসার ইভিল, সেই জায়গাটা জাস্ট দুর্দান্ত। এবং চিত্রাঙ্গদারও কিন্তু পারফরমেন্স কিন্তু বেশ ভালো, তার পারফরমেন্সের কথা বলতে ভুলে গেছে এখানটায়, বাট তারও কিন্তু পারফরমেন্স এখানটায় বেশ ভালো হয়েছে। এবার নেগেটিভ দিকে যদি আসি, যেটা আমি বললাম, যে এখানটায় মানে এই যে চিত্রাঙ্গদার ক্যারেক্টারটা, সেও একটা স্ট্রং অপোজিশন হতে পারতো, তাকে যদি সেইভাবে এক্সপ্লোর করা হতো, তাকে যদি সেইভাবে টাইম দিয়ে দেখানো হতো, তার স্ক্রিন অন টাইমটা যদি অনেকটা বেশি হতো, সেই জিনিসগুলো কিন্তু এখানটা কম বলে মনে হয়েছে। এইটা আমার খামতি লেগেছে। কিন্তু এখানটা জিৎ এবং বুম্বাদার যে মানে খুব কম সিন আছে তাদের দুজনের একসাথে, বাট যেইটুকুনি সিন আছে না, যখন আসে তারা দুজন ওই স্ক্রিনটাকে খেয়ে ফেলে, আর কিচ্ছু লাগে না, মানে এত সুন্দর লাগে। তাদের দুজনের অরাটা এত সুন্দর করে মেনটেন করা হয়েছে, আমার দুর্দান্ত লেগেছে তাদের দুইজনের পারফরমেন্স। আর তার থেকেও বড় কথা, এখানটা কিছু ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটাকে আমি নাম নিয়ে বলছি না, বাট কিছু ক্যারেক্টারটা আছে যে খুব স্ট্রংভাবে প্রেজেন্ট করা হচ্ছে। ভাবছিলাম যে তার সাথেই হয়তো টার্সেল বাঁধবে এখানটায় জিতে, কিন্তু তার ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলোকে এমনভাবেই শেষ করে দেওয়া হয়েছে না, মানে সেই মানে কখন আসলো কখন গেল সেটা ফিল করা যায় না, এই প্রবলেম কিন্তু হয়েছে। এই 2-4টে ছোটোখাটো প্রবলেম ছাড়া কিন্তু, আর তার থেকেও বড় কথা, ফার্স্টের 3টে এপিসোড কিন্তু ভালো লাগেনি, একদমই ঝুল ডাল লেগেছে আমার ওই জায়গায় স্ক্রিন প্লে। 4 নম্বর এপিসোড থেকে কিন্তু সেটা ইন্টারেস্টিং হতে শুরু করে, 4, 5, 6, 7 সেগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য খাকিদা বেঙ্গল চ্যাপ্টার নিয়ে। আপনারা যারা এই সিরিজটি দেখেছেন তারা নিশ্চয়ই কমেন্ট করে জানান যে আপনাদের এই সিরিজটি কেমন কি লেগেছে। আর যারা দেখেনি তাদেরকে তো হাইলি রেকমেন্ড করবো এই সিরিজটি অবশ্যই গিয়ে নেটফ্লিক্সের প্ল্যাটফর্মে দেখে আসুন। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।